হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমার্স পয়েন্ট, তোমাদের ফিজিক্সে ওয়ান স্টপ ডেস্টিনেশন। আর আজকে আমরা স্টার্ট করছি ফ্রিকশনের এমসিকিউ সলিউশনস। তাহলে দেরি কিসের, চলো স্টার্ট করা যাক। চলে আসি আজকের প্রথম কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনটা দেখো কি বলছে, চুজ দি ইনকারেক্ট স্টেটমেন্ট। ভুল স্টেটমেন্টটাকে তোমাকে খুঁজে বার করতে হবে। প্রথম স্টেটমেন্ট কি বলছে, ফ্রিকশন ইজ আ নন কনজারভেটিভ ফোর্স, অসংরক্ষী বল। এই কনজারভেটিভ ফোর্স বা নন কনজারভেটিভ ফোর্স, এই কনসেপ্টটা তোমাদের পরের চ্যাপ্টারে রয়েছে, মানে ওয়ার্ক এনার্জি পাওয়ারে। বাট তার আগে এখানে যেহেতু কোয়েশ্চেনটা দিয়েছে, এই ব্যাপারে অল্প একটু ডিসকাস করা যাক। আচ্ছা, প্রথমে সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স কাকে বলে? কনজারভেটিভ ফোর্স মানে মনে করো যে তুমি যতটা ওয়ার্ক ডান করেছো, কার্য করেছো, ততটাই যদি কমপ্লিটলি, মানে যতটা তুমি ফোর্স দিয়েছো এবং ফোর্স অবজেক্টে যতটা ডিসপ্লেস করেছো, যতটা ওয়ার্ক ডান তৈরি হয়েছে, সেই ততটা ওয়ার্ক ডানই যদি কমপ্লিটলি এনার্জিতে কনভার্টেড হয়ে যায়, তাহলে তখন আমাকে বলে যে কনজারভেটিভ ফোর্স। যদি সেখানে যদি কোনো লসেস থাকে, যদি সেখানে কোনো এনার্জি বা ক্ষতি হয়ে যায়, বা যদি কোনো লসেস তৈরি হয়ে যায়, সেই জিনিসটাকে তখন আমরা বলি নন কনজারভেটিভ ফোর্স। চলো একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরো একটা অবজেক্ট নিয়েছি আমি, অবজেক্টটাকে এখান থেকে এইখানে আমি ডিসপ্লেস করেছি, ডিসপ্লেসমেন্ট আমার এস। এখান থেকে অবজেক্টটা এখন এইরকম একটা জায়গাতে কতটা ফোর্স দিয়েছিলাম, মনে করো এফ ফোর্স দিয়েছিলাম। তাহলে আমার ওয়ার্ক ডান কত হয়? আমার ওয়ার্ক ডান হয় এফ ডট এস। সেটাই কমপ্লিটলি কনভার্টেড হয়ে যায় কাইনেটিক এনার্জি বা গতিশক্তিতে। আপাতত সেটাকে এনার্জি মনে করো। এবারে যদি এখানে কিছু পরিমাণ যদি কোনো ফ্রিকশন থাকে, ধরো তুমি ফোর্স দিয়েছো এফ, কিন্তু যদি এখানে যেহেতু ফ্রিকশন থাকে, সেই ফ্রিকশন কাজ করবে কোন দিকে? মোশনের অপোজিটে, গতির বিপরীতে। তাহলে তুমি ফ্রি বডি ডায়াগ্রাম থেকে তুমি বলতে পারবে নেট ফোর্স তোমার কত? নেট ফোর্স হচ্ছে তোমার অ্যাপ্লাইড ফোর্স মাইনাস ফ্রিকশন। দেখো তাহলে ফোর্সটা কিন্তু কমে গেল অলরেডি। তাহলে আমার ওয়ার্ক ডান কি হবে? ওয়ার্ক ডান হবে এফ নেট ইন্টু ডিসপ্লেসমেন্ট, বা এফ মাইনাস এফ ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখানে একটা জিনিস দেখো, যে যতটা এনার্জি তুমি ফ্রিকশন না থাকলে পেতে, এখন কি ততটা তুমি এনার্জি পাচ্ছ? না, পাচ্ছ না। এখন ধরো এনার্জি পাচ্ছ ই ড্যাশ। এবার এই ই ড্যাশটা বুঝতেই পারছো যে আগে যে আমি এনার্জি পেয়েছিলাম তার থেকে কমই হবে, কারণ ফ্রিকশনের জন্য কিছুটা এনার্জি ওয়েস্ট হয়ে গেছে। এবারে যেহেতু ফ্রিকশনের জন্য এনার্জি ওয়েস্ট হয়ে গেছে, তাহলে আমি বলবো যে ফ্রিকশন নিশ্চয়ই একটা নন কনজারভেটিভ ফোর্স, কারণ এখানে যতটা ফোর্স দেওয়া হয়েছে ততটা কিন্তু এনার্জি আমি পাইনি, ফ্রিকশনের জন্য এনার্জি নষ্ট হয়ে গেছে। এই রকম কেসকে বলে হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স বা অসংরক্ষী বল। তাহলে বুঝতেই পারছো ফ্রিকশন একটা নন কনজারভেটিভ ফোর্স। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এই স্টেটমেন্টটা কারেক্ট না ইনকারেক্ট? কারেক্ট স্টেটমেন্ট। তাহলে এটা কি উত্তর? না, আমাকে ইনকারেক্ট স্টেটমেন্টটা বার করতে হবে। তাহলে চলো দেখি সেকেন্ড অপশনটাতে, দ্য কজ অফ ফ্রিকশন ইজ অনলি রাফনেস অফ দি সারফেস। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে, দেখো ফ্রিকশন ইকুয়াল টু মিউ আর, তাই না? যেখানে মিউটা কি? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। বা ঘর্ষণ গুণাঙ্ক। এটা কার উপর ডিপেন্ড করে? রাফনেসের উপরে ডিপেন্ড করে, ঠিক? তাহলে ফ্রিকশন কার উপর ডিপেন্ড করছে? দেখো বলেছে, দেখো অপশনটা, দ্য কজ অফ ফ্রিকশন ইজ অনলি রাফনেস অফ দি সারফেস। মানে কজ অফ ফ্রিকশন কি শুধু রাফনেস বা শুধু মিউ? তা নয় কিন্তু, নর্মাল রিয়াকশন সেটাও কিন্তু একটা কজ। তাহলে স্টেটমেন্টটা কি কারেক্ট হলো? না, হলো না। তাহলে এই স্টেটমেন্টটা ইনকারেক্ট স্টেটমেন্ট। তার মানে অ্যান্সার কোনটা? এটাই অ্যান্সার, কারণ আমাকে ইনকারেক্ট স্টেটমেন্টটা বাদ করতে বলেছে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাট তবুও বাকি অপশনগুলোকে একটু এক্সপ্লোর করে নি, চলো। এখানে দেখো বলেছে ফ্রিকশন অ্যাক্টস বিটুইন স্মুথ সারফেস। এটা কি স্টেটমেন্টটা কি কারেক্ট? হ্যাঁ, কারেক্ট। স্মুথ সারফেস হলেও তার মধ্যে কিন্তু ফ্রিকশন থাকে। সেটা
এই কেসটা এটা একটা খুব বড় একটা কেস, এটা একটা অন্য একটা, তার জন্য একটা সেপারেট ভিডিও করে তোমাদের এক্সপ্লেন করব। বাট জেনে রাখবে, যদি সারফেস যদি খুব স্মুথ যদি হয়, দুটো সারফেসই, তার মধ্যেও কিন্তু একটা ফ্রিকশন কাজ করে। অপশন ডি, where there is no normal reaction there is no friction even if surface is rough। বলছে যদি নর্মাল রিয়াকশন যদি না থাকে তাহলে ফ্রিকশনও থাকবে না। স্টেটমেন্টটা কি ঠিক? এক্স্যাক্টলি। দেখো এই ফর্মুলাটাকে এক্সপ্লোর করি। F ইকুয়াল টু মিউ আর, দেখতে পাচ্ছি এখানে যদি আরটা জিরো হয়ে যায় ফ্রিকশনটাও জিরো হয়ে যাবে, তাই না? আর যদি জিরো হয় ফ্রিকশনও মিউ ইন্টু জিরো মানে জিরো, তাহলে কি হয়ে যাবে? তাহলে এই স্টেটমেন্টটা কি ঠিক? হ্যাঁ, এই স্টেটমেন্টটাও ঠিক, এই স্টেটমেন্টটাও ঠিক, একমাত্র অপশন বি ইজ ইনকারেক্ট, আর ওটাই এই কোয়েশ্চেনটার অ্যান্সার। তাহলে চলো চলে যাই নেক্সট কোয়েশ্চেনটাতে। চলে এলাম আজকে সেকেন্ড কোয়েশ্চেনটা নিয়ে। দেখো সেকেন্ড কোয়েশ্চেনটাতে কি বলছে, লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ বিটুইন বডি এন্ড দ্য সারফেস, তো অবজেক্ট আর ইনক্লাইন প্লেনের মধ্যে কি হচ্ছে, ইনক্রিজেস উইথ ইনক্লিনেশন অফ দি সারফেস, মানে থিটা যে অ্যাঙ্গেলটা ইনক্লাইন প্লেনের সেটা যদি বাড়ে তাহলে আমাদের লিমিটিং ফ্রিকশনও বাড়বে। সেকেন্ডটাতে বলছে যে যদি ইনক্লিনেশন বাড়ে তাহলে ফ্রিকশন কমবে। পরেরটাতে বলছে যে আমাদের একই থাকবে, মানে থিটা যদি বাড়েও তাহলে ফ্রিকশনের কিন্তু তেমন কোনো পরিবর্তন হবে না। আর ফোর্থ বলছে ডেটা ইনসাফিসিয়েন্ট, মানে যতটা ডেটা দেওয়া হয়েছে তোমাকে সেটা দিয়ে এটা হবে কি হবে না সেটা বলা সম্ভব নয়। তাহলে দেখা যাক যে এই কোয়েশ্চেনটাকে আমরা কি করে সলভ করি। সবার আগেই তোমরা জানো যে এটা ইনক্লাইন প্লেনের প্রবলেম, তাহলে একটা ইনক্লাইন প্লেন ড্র করে নেবো সবার আগে। এটা যদি থিটা হয়, তোমরা জানো যে নিচে সবসময় কাজ করে এমজি, আর এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটাও থিটা হয়, এইটা তাহলে হয়ে যাবে এমজি কস থিটা, কারণ আমরা জানি ভেক্টর থেকে যে দিকটা থিটা থাকে সেটা কস থিটা, আর অন্য সাইডটা এই সাইডটা হয়ে যায় সাইন থিটা, তাহলে এটা হয়ে যাবে এমজি সাইন থিটা। উপরে কাজ করছে নর্মাল রিয়াকশন। আমরা জানি যে নর্মাল রিয়াকশন সবসময় কি হয়, যে সারফেসের উপরে থাকে তার উপরে পারপেন্ডিকুলার হয়, তার উপরে লম্ব হয়। আর যেহেতু অবজেক্টটা এইদিকে গড়াতে চাইছে তাহলে ফ্রিকশন কাজ করবে অপোজিট সাইডে। এটা কি ফ্রিকশন হবে? এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন হবে, এফএল, সীমাস্থ ঘর্ষণ। বেশ, তো তাহলে আমাদের কি করতে হবে, এফএল এর ভ্যালু হচ্ছে আমরা জানি মিউ এস ইন্টু আর। ওকে, মিউ এসটা কি? মিউ এসটা হচ্ছে মিউ এস হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আর এখান থেকে কি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি যদি আমরা এই কম্পোনেন্টটাকে নিই, দেখো আর কি করছে, এমজি কস থিটাকে ব্যালেন্স করছে, তাই না? তাহলে আর বড় না এমজি কস থিটা বড়? কোনোটাই না, দুজনেই সেম। তাই জন্যই অবজেক্ট না উপরে যাচ্ছে না নিচের দিকে ধসে যাচ্ছে, তাই না? এটা কেন হচ্ছে? তার কারণ এমজি কস থিটা আর একে অপরকে কমপ্লিটলি ব্যালেন্স করে ফেলেছে। তাহলে আমি বলতে পারি যে আর ইকুয়াল টু এমজি কস থিটা, রাইট? তাহলে এখানে মিউ এস লিখলাম, মিউ এস এর সঙ্গে আর এর ভ্যালুটা আমি বসিয়ে দেবো এমজি কস থিটা। এবারে একটা জিনিস তোমরা জানো যে থিটা যদি ইনক্রিজ করে, বৃদ্ধি পায়, তাহলে সাইন থিটা সেটা ইনক্রিজ করে, কিন্তু কস থিটা ডিক্রিজ করে, মানে কমে যায়। এটা তোমরা যাদের ম্যাথস রয়েছে তাদের ট্রিগোনোমেট্রি থেকে তোমরা জানবে পরবর্তীকালে, যে থিটা যদি বাড়ে সাইন থিটা বেড়ে যায়, আর থিটা যদি বাড়ে তাহলে কস থিটা কমে যায়। বা যারা তোমরা থিটার ভ্যালুগুলো জানো, মানে 0, 30, 45, 60, 90, সেখান থেকে দেখবে যে সাইন থিটার ভ্যালুটা কিন্তু বাড়ছে, 0 থেকে 1 হচ্ছে। আর কস থিটার ভ্যালুটা যখন থিটা থেকে আমরা 0 থেকে 90 দিকে যাচ্ছি, কস 0 কত হয়? 1 হয়। আর কস 90 কত? 0। দেখো কস থিটার ভ্যালুটা কিন্তু কমছে, তাই না? তাহলে থিটার ভ্যালুটা যখন বাড়ে সাইন থিটা বাড়ে, কস থিটা কমে। কিন্তু এখানে ফ্রিকশনের ভ্যালুটা দেখো, মিউ এস ইন্টু এমজি কস থিটা,
এবারে থিটা যদি বাড়ে তাহলে কস থিটা কমতে থাকবে, আর যদি কস থিটা কমে তাহলে এফএলটাও কমতে থাকবে, তাই না? তাহলে লিমিটিং ফ্রিকশনের ভ্যালু কি হয়ে যাবে? কমতে থাকবে। তাহলে বলো এখানে কারেক্ট অপশন কোনটা? কারেক্ট অপশন হচ্ছে ডিক্রিজেস। কি হচ্ছে? লিমিটিং ফ্রিকশন সেটা কি হবে? কমে যাবে যদি ইনক্লিনেশন অফ দ্য সারফেস বা অ্যাঙ্গেলটা যদি বাড়ে, মানে থিটা যদি বাড়ে তাহলে লিমিটিং ফ্রিকশন কিন্তু কমছে, ডিক্রিজ হচ্ছে। তাহলে আমার কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো করে নিই পরের কোয়েশ্চেনটা। চলে এলাম থার্ড কোয়েশ্চেনটা নিয়ে। থার্ড কোয়েশ্চেনটা দেখো কি বলছে, ইফ নর্মাল রিয়াকশন মানে লম্ব প্রতিক্রিয়া ইজ ডাবলড, যদি ডাবল করা হয়, হোয়াট হ্যাপেন্স টু দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মানে আর কে যদি আমি চেঞ্জ করি তাহলে মিউ এর কি চেঞ্জ হবে বিটুইন টু সারফেসেস। তাহলে দেখি, চলো এখানে আমরা জানি এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর, ফ্রিকশন ইকুয়াল টু মিউ ইন্টু আর। এবারে আর কে যদি আমি ডাবল করি ফ্রিকশনও কিন্তু ডাবল হয়ে যাবে, তার কারণ আমরা জানি এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর। আর যেখানে মিউ, মিউ জাস্ট একটা কনস্ট্যান্ট, মিউ কার উপর ডিপেন্ড করে? দুটো সারফেসের রাফনেসের উপরে ডিপেন্ড করে। তাহলে বলো যদি নর্মাল রিঅ্যাকশন যদি বাড়ে তাহলে সারফেসের রাফনেস কি চেঞ্জ হবে? না। মানে ধরো তুমি একটা অবজেক্টকে রেখেছো 5 কেজি, তখন যা ফ্রিকশন কোএফিসিয়েন্ট হবে, যদি একটা 10 কেজি অবজেক্ট রাখি তাহলেও তো অবজেক্ট আর সারফেসের মধ্যে কি কোনো চেঞ্জ আসছে? না, আসছে না। তবে ফ্রিকশন কি চেঞ্জ হবে? হ্যাঁ, তুমি যদি একটা ভারী অবজেক্টকে রাখো তাহলে অবভিয়াসলি তার নর্মাল রিঅ্যাকশন বেশি হবে, আর নর্মাল রিঅ্যাকশন বেশি হলে ফ্রিকশনও বেশি হবে। কিন্তু মিউটা কি? মিউটা হচ্ছে দুটো সারফেসের রাফনেসের উপর ডিপেন্ড করছে, সেটা চেঞ্জ হবে না, তাই না? তার কারণ মিউ একটা কনস্ট্যান্ট। কার উপরে ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে রাফনেস বিটুইন সারফেস, দুটো সারফেসের রাফনেসের উপরে ডিপেন্ড করে, তাই না? এই যা না ফ্রিকশনের উপর ডিপেন্ড করে না নর্মাল রিঅ্যাকশনের উপর ডিপেন্ড করে। ফাইন। তাহলে অবভিয়াসলি যদি আমি আরটাকে বাড়াই তাহলে এফ কি চেঞ্জ হবে? হ্যাঁ হবে, কিন্তু মিউ চেঞ্জ হবে না। তাহলে ফ্রিকশনের কোএফিসিয়েন্টের কি চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না। তাহলে রাইট অ্যান্সার কি? রিমেইনস আনচেঞ্জড বা রিমেইনস কনস্ট্যান্ট। তাহলে থার্ড কোয়েশ্চেনটা হয়ে গেল। চলো দেখে নি চট করে আজকের ফোর্থ কোয়েশ্চেনটা। চলে এলাম আজকের ফোর্থ কোয়েশ্চেনটা নিয়ে। ফোর্থ কোয়েশ্চেনটা দেখো কি বলছে, এ বক্স কেপ্ট অন রাফ সারফেস, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। এবার তোমাকে কারেক্ট স্টেটমেন্টটা বার করতে হবে। তার আগে যা ডেটা দিয়েছে তার উপরেই একটা ডায়াগ্রাম ড্র করে ফেলি। A box kept on the rough surface, no friction acts on the box. এই অবজেক্টটার উপরে কি কোনো ফোর্স এমন কাজ করছে যার জন্য অবজেক্টটা মুভ করতে শুরু করবে? না, অবজেক্টের উপরে কোনো রকম কোনো ফোর্স দেওয়াই হয়নি যে অবজেক্টটা মুভ করতে শুরু করবে। যদি অবজেক্টটা মুভ করা শুরু করলে বা মুভ করতে চাইলে তখন ফ্রিকশন আসবে, এসে ওর মোশনটাকে, ওর গতিটাকে অপোজ করার চেষ্টা করবে। কিন্তু এখানে ও যদি মুভ করছেই না এবং এর মুভ করার কোনো টেন্ডেন্সিও নেই, কারণ এর উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করাই হচ্ছে না, তাহলে এখানে কি কোনো ফ্রিকশন কাজ করবে? না, এখানে কোনো ফ্রিকশন কাজ করছে না। তাহলে রাইট অ্যান্সার কি? ফার্স্ট অপশনটাই রাইট অ্যান্সার। কি? নো ফ্রিকশন অ্যাক্টস অন দ্য বক্স, কোনো ফ্রিকশন কাজ করছে না। অপশন বি দেখি কি বলছে, বাকি অপশনগুলো এক্সপ্লোর করে নি। ফ্রিকশন অ্যাক্টস অন দ্য বক্স when it is at rest, বলছে ফ্রিকশন কাজ করবে যখন বক্সটা রেস্টে রয়েছে, স্থির অবস্থায় রয়েছে। বক্সটা স্থির অবস্থায় রয়েছে কিন্তু কোনো ফ্রিকশন কি কাজ করছে? কাজ করছে না। এটা বেসিক্যালি আগের স্টেটমেন্টটারই উল্টো স্টেটমেন্ট। আগেরটা যেহেতু ঠিক, এটা ডেফিনেটলি ভুল হবে, তাই না? তাহলে দিস ইজ রং। সি, নো ফ্রিকশন ফোর্স অ্যাক্টস অন দ্য বক্স once it starts moving after the application of horizontal force। ওরে বাবা, অনেক কিছু বলছে। নো ফ্রিকশন ফোর্স অ্যাক্টস অন দ্য বক্স, কোনো ফ্রিকশন ফোর্স কাজ করছে না when it starts moving after application of horizontal force। আচ্ছা, কি বলেছে? ধরো একটা হরাইজন্টাল ফোর্স এফ দেয়া হয়েছে এবং এফ যখনই দেয়া হয়েছে তখন কি হচ্ছে? অবজেক্টটা মুভ করা শুরু করেছে।
অবজেক্টটা মুভ করা স্টার্ট করেছে ফোর্স দেওয়ার পরে, আর এখন কোনো ফ্রিকশন কাজ করছে না। এটা কি সম্ভব? একেবারেই সম্ভব না। যখন ফোর্স দেয়া হয়েছে এবং অবজেক্টটা মুভ করছে, এরকম না যে মুভ করি করছে, মুভ করছে অলরেডি, তো তখন নিশ্চয়ই ফ্রিকশন কাজ করবে এর মোশনটাকে অপোজ করার জন্য, বাধা দেওয়ার জন্য, তাই না? তো তাহলে নিশ্চয়ই এটাও রং অপশন। অপশন ডি, ম্যাগনিটিউড অফ ফ্রিকশন ইজ অলওয়েজ ইকুয়াল টু লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশনের ভ্যালু হচ্ছে মিউ আর। যখন অবজেক্ট রেস্টে রয়েছে তো তখন অবজেক্টের উপর কি ফোর্স কাজ করে, কি ফ্রিকশন কাজ করে? স্ট্যাটিক ফ্রিকশন বা স্থির ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ, যাই বলো না কেন। তো সেই স্ট্যাটিক ফ্রিকশনকে আমি যদি এফএস দিয়ে ডিনোট করি, সবসময় জানবে স্ট্যাটিক ফ্রিকশনের হাইয়েস্ট ভ্যালু সেটা হয় লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন। আর এফএসটা কি? এফএসটা হচ্ছে রাইট। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে লিমিটিং ফ্রিকশন, হাইয়েস্ট ভ্যালু। বাট নর্মালি স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু আইদার ইকুয়াল টু এফএল নয় লেস দেন এফএল হয়। মানে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু সব, যেহেতু স্ট্যাটিক ফ্রিকশনের হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন, তাই স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু লিমিটিং ফ্রিকশনের থেকে কম হয় অথবা ইকুয়াল হয়। আচ্ছা, আর এখানে দেখো যেহেতু নিচে কাজ করছে এমজি, উপরে কাজ করছে আর, তাহলে লিমিটিং ফ্রিকশনের ভ্যালু সবসময় হয় মিউ আর। দেখো সেটাই এখানে আলাদা করে মেনশন করে দিয়েছে। তো তাহলে এফএস এর ভ্যালু কি হবে? লেস দেন ইকুয়াল টু মিউ আর। আমরা জানি যে স্ট্যাটিক ফ্রিকশনে কোনো ফর্মুলা হয় না, কারণ এটা একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, তাই না? এর কোনো ফর্মুলা হয় না। এর হাইয়েস্ট ভ্যালু আমরা জানি লিমিটিং ফ্রিকশন, আর সেটার ফর্মুলা জানি, কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের এমনি কোনো ফর্মুলা হয় না। ঠিক আছে, তাহলে আমরা কোয়েশ্চেন 4 ওটাকে সলভ করতে পারলাম। এবারে চলো দেখে নিই কোয়েশ্চেন 5টা। চলে এলাম আজকের ফিফথ কোয়েশ্চেন নিয়ে। ফিফথ কোয়েশ্চেনটা দেখো কি বলছে, এ হরাইজন্টাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দ্য বক্স। একটা বক্সের উপরে হরাইজন্টালি ফোর্স দেওয়া হয়েছে এট রেস্ট, মানে বক্সটা রেস্টে রয়েছে, মানে ফোর্স দেওয়ার পরেও কিন্তু বক্সটা রেস্টে রয়েছে। অন রাফ সারফেস, যেখানে ফ্রিকশন কোএফিসিয়েন্ট, ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে মিউ। ইফ দ্য বক্স রিমেইনস এট রেস্ট ইভেন আফটার অ্যাপ্লিকেশন অফ ফোর্স দেন ফ্রিকশন ইজ, মানে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করার পরেও যদি অবজেক্টটা রেস্টে থাকে তাহলে ফ্রিকশন কত হবে? ভেরি গুড কোয়েশ্চেন। এখানে কনসেপ্ট তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এখানে এফ ফোর্স দেয়া হয়েছে, অবজেক্টের মাস মনে করো এম, তাহলে নিচে কি কাজ করছে? ফ্রি বডি ডায়াগ্রাম এমজি, উপরে কাজ করছে আর, আর এই দিকে কাজ করছে ফ্রিকশন। কি ফ্রিকশন? স্ট্যাটিক ফ্রিকশন, স্থিত ঘর্ষণ। কেন? কারণ অবজেক্টটা রেস্টে রয়েছে, ফোর্স দেওয়ার পরেও, ফোর্স দিয়েও আমি কিন্তু ফ্রিকশনটা ওভারকাম করতে পারিনি। এখান থেকে তুমি বুঝতে পারছো অপশনটা কি হতে পারে। তাহলে আমরা জানি লিমিটিং ফ্রিকশনের ভ্যালু কি হয়। লিমিটিং ফ্রিকশনটা কি? লিমিটিং ফ্রিকশন হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। অলরেডি আমরা আগের কোয়েশ্চেনটাতে ডিসকাস করেছি। আর লিমিটিং ফ্রিকশনের ভ্যালু কত হয়? লিমিটিং ফ্রিকশনের ভ্যালু হয় মিউ ইন্টু আর। এবারে দেখো আর ইকুয়াল টু এমজি বুঝতে পারছি আমি, তাহলে মিউ এমজি। এবারে দেখো স্ট্যাটিক ফ্রিকশন এর ভ্যালু অলওয়েজ লেস দ্যান কি হয়? লেস দ্যান ইকুয়াল টু লিমিটিং ফ্রিকশন, সীমাস্ত ঘর্ষণ। তাহলে এফএস কি হয়ে যাবে? লেস দ্যান ইকুয়াল টু মিউ এমজি। তাহলে কি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু সবসময় কি হবে? মিউ এমজি থেকে কমই হবে, মানে অপশন বি, লেস দেন মিউ এমজি। ক্লিয়ার? আশা করি ফিফথ কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। তাহলে চলো চলে যাই সিক্সথ কোয়েশ্চেনটাতে। চলে এলাম সিক্সথ কোয়েশ্চেনটাতে। দেখো সিক্সথ কোয়েশ্চেনে কি বলছে, এ ম্যান ইজ ওয়াকিং অন দ্য স্ট্রেট রোড ফ্রম ওয়েস্ট টু ইস্ট, ওয়েস্ট থেকে ইস্টের দিকে। ফ্রিকশন অ্যাক্টস অন দ্য ব্যাক ফুট, পিছনের পায়ে ফ্রিকশন কোন দিকে কাজ করবে?
ধরো এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, একটা লেফট ফুট, একটা লেফট ফুট রয়েছে, যতই খারাপ হোক না কেন বোঝার চেষ্টা করো এটা। যাকে তো এখানে ফোর্সটা কোন দিকে দিচ্ছে, ওকে যেহেতু সামনে এগোতে হবে, ও পিছনের পা দিয়ে এই দিকে ফোর্স দেবে, এই দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, তাই না? পিছনের দিকে যদি আমি ফোর্স দিই তবেই না আমি রিয়াকশনের জন্য সামনে এগোতে পারবো। তো তাহলে ফোর্স কোন দিকে দিয়েছে, পিছনের দিকে। তাহলে এই দিকে যেহেতু ফোর্স আছে, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করে, ফ্রিকশন সবসময় অ্যাপ্লাইড ফোর্সের অপোজিটে কাজ করে, রাইট? যেহেতু এই দিকে ফোর্স রয়েছে, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে, ফ্রিকশন সবসময় কাজ করবে এর অপোজিট ডিরেকশনে, এই দিকে। তো তাহলে কোন দিকে ফ্রিকশন কাজ করছে, অপশন এ, টুয়ার্ডস ইস্ট। এগুলো খুব ছোট ছোট এরকম কোয়েশ্চেন দিয়ে দেয় তোমাদের এমসিকিউতে, যেগুলো খুব কনসেপচুয়াল, কিন্তু সেগুলোকে খুব ভালো করে কেয়ারফুলি দেখতে হয়, ঠিক আছে? আশা করি এটা মনে রাখবে। যদি এতক্ষণ ভিডিওটা দেখতে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আর কথা না বলে স্টার্ট করছি পরের কোয়েশ্চেনটা। চলে এলাম কোয়েশ্চেন 7টা নিয়ে। দেখো এখানে কি বলছে, চুজ দি কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সারটা তোমাকে চুজ করতে হবে। ফ্রিকশন ক্যান নেভার অপোজ দ্য মোশন। দেখো একটা যদি অবজেক্ট নেওয়া হয়, সেখানে যদি মনে করো হরাইজন্টাল ফোর্স এফ দেওয়া হয়, তার মাস এম, নিচে কাজ করছে mg, উপরে কাজ করছে আর, যেহেতু এইদিকে অ্যাপ্লাইড ফোর্স আছে তার উল্টো দিকে কাজ করছে ফ্রিকশন। এবারে বলছে ফ্রিকশন ক্যান নেভার অপোজ দ্য মোশন। তুমি দেখতেই পাচ্ছ যেহেতু অ্যাপ্লাইড ফোর্স এই দিকে রয়েছে আর ফ্রিকশন ঠিক কাজ করছে অপোজিটে, তাহলে ও কি করছে, তাহলে কিন্তু মোশনটা কিন্তু অপোজ করছে, রাইট? এবং এখানে এই ফ্রিকশনটা কি, স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনের হাইয়েস্ট ভ্যালু কি হয়, মিউ আর, আর আর ইকুয়াল টু mg, রাইট? তাহলে মিউ mg। এবারে যদি অ্যাপ্লাইড ফোর্স মিউ mg তার থেকে যদি কম হয়, তাহলে কি অবজেক্টটা মুভ করবে আদৌ? না, পারবে না। কারণ ফ্রিকশনের থেকে টোটাল যতটা ফ্রিকশন এই সারফেস দিতে পারে, তার থেকে যদি ফোর্সটা যদি ছোট হয়, তাহলে কিন্তু অবজেক্ট মুভ করতে পারবে না। তাহলে ফ্রিকশন ক্যান নেভার অপোজ দ্য মোশন, এটা একটা রং অ্যান্সার, তাই না? তার কারণ ফ্রিকশন অপোজ করতে পারে, তাহলে দিস ইজ রং। চলে আসি, ইন কেস অফ রোলিং দেয়ার ইজ নো ফ্রিকশন। রোলিং এ কোনো ফ্রিকশন হয় না, এটা কি সত্যি কথা? ওয়েল দেখি, তোমরা পড়েছো অলরেডি যে ফ্রিকশন মোটামুটি 3 রকমের হয়। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, একটা হয় কাইনেটিক ফ্রিকশন বা স্লাইডিং ফ্রিকশন বলতে পারো, আর একটা হয় রোলিং ফ্রিকশন। আবর্ত ঘর্ষণ। তার মানে দেখতে পাচ্ছ যে ফ্রিকশন মোটামুটি 3 রকমের হয়, স্ট্যাটিক, স্লাইডিং আর রোলিং, তাই না? তো তাহলে বুঝতে পারছো, তোমরা হয়তো অনেক সময় তোমরা স্ট্যাটিক আর স্লাইডিংটা নিয়েই পড়ো, কিন্তু রোলিংটা পড়ো না। কিন্তু রোলিং ফ্রিকশনও একটা বড় একটা পার্ট, রোলিং ফ্রিকশনও পড়তে হয়, রাইট? তো তাহলে রোলিং এর ক্ষেত্রে কিন্তু ফ্রিকশন হয়, আর সেটা তোমাদের পড়াশোনার মধ্যেই রয়েছে। তাহলে দেয়ার ইজ নো ফ্রিকশন, রোলিং ফ্রিকশন বলে কিছু হয় না, এটাও একটা ভুল স্টেটমেন্ট। ফ্রিকশন অ্যাক্টস ট্যানজেনশিয়াল টু দ্য সারফেস। ফ্রিকশন সবসময় ট্যানজেনশিয়ালি কাজ করে। লেটস সে
তুমি বলতেই পারো এইরকম যদি একটা আমি বক্স নিই, এই বক্সের তো ট্যানজেন্ট হতে পারে না, তাই না? তাহলে কি হবে, যদি তুমি একটা সার্কুলার অবজেক্ট নাও, রাইট, এক্ষেত্রে তুমি যদি একে এই দিকে ফোর্স দিয়ে যদি টানো, তাহলে ফ্রিকশন কি কাজ করে, এই কন্ট্যাক্ট সারফেস বরাবর কাজ করে। আর তুমি দেখো এই কন্ট্যাক্ট সারফেস বরাবর এই যে ফ্রিকশনটা, সেটা কি এই সার্কেলের সঙ্গে ট্যানজেনশিয়াল নয় বা স্পর্শক বরাবর কাজ করছে না? ডেফিনেটলি করছে। আর এটা কি বলে হচ্ছে রোলিং ফ্রিকশন। এটাই হচ্ছে রোলিং ফ্রিকশন, যেটা কিভাবে কাজ করে, যেটা ট্যানজেন্ট বরাবর। স্পর্শক ট্যানজেন্ট বরাবর কাজ করে। ফাইন, তাহলে বুঝতেই পারছো আমি আমার রাইট অ্যান্সার পেয়ে গেছি, অপশন সি। এবারে যাব অপশন ডি, কি বলছে শুনে নি। ফ্রিকশন ইজ অলওয়েজ ইকুয়াল টু লিমিটিং ফ্রিকশন। এটা জাস্ট আগের টপিকটাতে আমরা ডিসকাস করেছি, এইখানে করি যে এফএস এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে লিমিটিং ফ্রিকশন, মানে এফএস ইজ অলওয়েজ লেস দেন লিমিটিং ফ্রিকশন। আর লিমিটিং ফ্রিকশনের ফর্মুলা আমরা অলরেডি বলেছি, সেটা কত, মিউ ইন্টু আর, বা কোনো কোনো ক্ষেত্রে মিউ ইকুয়াল টু এমজি। যদি আর ইকুয়াল টু এমজি হয় তাহলে মিউ এমজি লিখবো, আর যদি আর ইকুয়াল টু এমজি না হয় তাহলে মিউ আর লিখবো। ওকে, তাহলে এফএস ইজ লেস দেন ইকুয়াল টু মিউ আর। আমি এখানে এমসিকিউ গুলো সলভ করাচ্ছি, যদি তোমাদের থিওরি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা সেইটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে হ্যাঁ তোমরা এই যে জিনিসগুলো এমসিকিউ করছো সেগুলোর থিওরি ক্লাস তোমাদের চাই, তাহলে ডেফিনেটলি আমি ইউটিউবে আপলোড করব। ঠিক আছে, তাহলে চলো চলে যাই আজকে আমাদের নেক্সট কোয়েশ্চেনে। চলে এলাম আজকে 8th কোয়েশ্চেন নিয়ে। 8th কোয়েশ্চেনে দেখো কি বলছে, বলছে যে অ্যাক্টিভ রোলিং ফ্রিকশন ফোর্স অন হুইলস অফ বাইসাইকেল ইন মোশন। মানে একটা বাইসাইকেল সেটা যদি মুভ করে তো তার চাকার সঙ্গে রাস্তার ফ্রিকশন কোন দিকে কাজ করে, দুটো চাকার জন্য। ড্র করার চেষ্টা করি। একটা সাইকেল ড্র করলাম, এখানে দেখো সাইকেলটা যদি সামনের দিকে যায় তাহলে রোলিং ফ্রিকশন কোন দিকে কাজ করবে, দুটো চাকার ক্ষেত্রেই কিন্তু ব্যাকওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, তাই না? তো তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে, ইজ ব্যাকওয়ার্ডস অন বোথ হুইল। দুটো চাকার ক্ষেত্রেই ফ্রিকশন কোন দিকে কাজ করছে, ব্যাকওয়ার্ডসে কাজ করছে। এ আর বি দুটোতেই দেখো কম্বিনেশন দেওয়া রয়েছে যে সামনেরটা পিছনে বা পিছনেরটা সামনে বা পিছনেরটা সামনে সামনেরটা পিছনে এরকম করে, আর ডি এরটা রয়েছে যে দুটোই ফরওয়ার্ড ডিরেকশনে। কিন্তু রাইট অ্যান্সার ইজ ব্যাকওয়ার্ড অন বোথ হুইলস। দুটো ফ্রিকশনে, দুটো চাকার ক্ষেত্রেই ফ্রিকশনের ডিরেকশন কি হবে, ব্যাকওয়ার্ডস হবে। এই দিকটা মনে করো মোশন চলছে, রাইট? আশা করি বুঝতে পেরেছো, এটা খুব ইজি কোয়েশ্চেন ছিল। তাহলে চলো দেখে নি পরের কোয়েশ্চেনটা। চলে এলাম আজকে লাস্ট কোয়েশ্চেনে। লাস্ট কোয়েশ্চেনটা দেখো কি বলছে, which of the following statement is incorrect। যে এই স্টেটমেন্ট গুলোর মধ্যে কোন স্টেটমেন্ট গুলো হচ্ছে ভুল স্টেটমেন্ট বা কোনটা ভুল স্টেটমেন্ট। এখানে চারটে অপশন দিয়েছে, দেখো পড়তে শুরু করছি। প্রথমে বলছে ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন। ফ্রিকশন মোশনকে, রিলেটিভ মোশন বা মোশন একই কথা, একে অপরের পরিপ্রেক্ষিতে একে অপরের রেসপেক্টে মুভ করারকেই রিলেটিভ মোশন বলে। যেমন এই অবজেক্টটা যদি এই সারফেসটার এগেনস্টে যদি মুভ করে তাহলে ফ্রিকশন অপোজ করে। ফ্রিকশন কি অপোজ করে? হ্যাঁ, ফ্রিকশন অপোজ করে, উল্টো দিকে কাজ করে। তো তাহলে এটা কি রাইট স্টেটমেন্ট? হ্যাঁ, এটা রাইট স্টেটমেন্ট, কিন্তু আমাদেরকে যে ইনকারেক্ট স্টেটমেন্টটা বার করতে, তো তাহলে এটা নিশ্চয়ই তাহলে উত্তর নয়। ওকে, অপশন বি দেখো কি বলছে, লিমিটিং ভ্যালু of static friction is directly proportional to normal reaction। হ্যাঁ, আমরা জানি limiting friction FL is directly proportional to R, বা FL equal to mu s into R।
এটা আমরা জানি। তো তাহলে নিশ্চয়ই অপশন বি এটাও ঠিক। ওকে, এটাও রাইট। অপশন সি, রোলিং ফ্রিকশন ইজ স্মলার দ্যান স্লাইডিং ফ্রিকশন। তখন তোমাদের বলেছিলাম যে ফ্রিকশন মোটামুটি তিন রকমের হয়। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, এর কোএফিশিয়েন্ট হচ্ছে মিউ এস, আর একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন, সেটা হচ্ছে মিউ কে, আর একটা টাইপের ফ্রিকশন হচ্ছে রোলিং ফ্রিকশন। সেটার কোএফিশিয়েন্ট হচ্ছে মিউ আর। তো এই তিনটের মধ্যে রিলেশন হচ্ছে মিউ আর ইজ অলওয়েজ লেস দেন মিউ কে। দেখো আমি কিন্তু লেস দেন ইকুয়াল টু বলছি না, আমি একদম লেস দেনই বলছি। আর মিউ কে ইজ লেস দেন মিউ এস, মানে স্ট্যাটিক ফ্রিকশনের কোএফিশিয়েন্ট বা গুণাঙ্ক সব থেকে বড় হয়, তারপরে হয় স্লাইডিং এর, আর তারপরে হয় রোলিং এর। ক্লিয়ার? তো তাহলে এখানে যখন বলছে রোলিং ফ্রিকশন ইজ স্মলার দ্যান স্লাইডিং ফ্রিকশন, এটা নিশ্চয়ই তাহলে একটা কারেক্ট স্টেটমেন্ট। এবারে অপশন ডি, তিনটে ঠিক হয়ে গেল মানে অপশন ডি নিশ্চয়ই ভুলই হবে, বুঝতেই পাচ্ছি, বাট স্টিল এটাকে একটু দেখি। কোএফিশিয়েন্ট অফ স্লাইডিং ফ্রিকশন হ্যাজ ডাইমেনশন অফ লেন্থ। কোএফিশিয়েন্ট অফ স্লাইডিং ফ্রিকশন মানে মিউ কে, আমি জানি এফ ইকুয়াল টু মিউ কে ইন্টু আর, যেখানে এফটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, চলো ঘর্ষণ। মিউ কে হচ্ছে দেখতেই পাচ্ছ স্লাইডিং ফ্রিকশনের কোএফিশিয়েন্ট, আর আরটা হচ্ছে নর্মাল রিয়াকশন। তো এখানে তাহলে মিউ কে ইকুয়াল টু লিখতে পারি এফ কে ডিভাইড বাই আর। এবারে এফ কে মানে কি? কাইনেটিক ফ্রিকশন, ফ্রিকশনটা কি? একটা ফোর্স, তাহলে এটা একটা ফোর্স, আর নর্মাল রিয়াকশন সেটাও একটা ফোর্স। তাহলে এদের কেটে গিয়ে তাহলে কি পড়ে থাকে? 1 পড়ে থাকে। তাহলে মিউ কে এর ডাইমেনশন কত? মাত্রা কত? কোনো মাত্রা নেই, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, মাত্রাহীন রাশি। আর লেন্থের ডাইমেনশন তো লেন্থই হয়, জানোই। লেন্থের ডাইমেনশন তো লেন্থই হয়, আর মিউ কে ডাইমেনশন তো 1, কোনো ডাইমেনশন নেই। তাহলে নিশ্চয়ই অপশন ডি ইজ ইনকারেক্ট। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এই 9খানা কোয়েশ্চেন করালাম, এই 9খানা কোয়েশ্চেন হচ্ছে ফ্রিকশনের বেসিক্স এর উপরে। এর পরের ভিডিওতে থাকবে যে কিভাবে হরাইজন্টাল মোশনের মধ্যে ফ্রিকশন কাজ করে, তারপরে থাকবে ভার্টিক্যাল মোশনের মধ্যে, তারপরে থাকবে ইনক্লাইন প্লেনের মধ্যে। এই ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশনটিকে পুশ করতে কখনো ভুলো না। তাতে কি হবে? তাতে তুমি ভিডিওগুলো রেগুলার পেতে থাকো এবং পড়াশোনা চালিয়ে যেতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং পড়াশোনা চলতে থাকো। তাহলে আজকে বাই বাই।